একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়তুশীল সহকারী অধ্যাপক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করবে যে বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব সেটি হলো জীববিজ্ঞান বিষয়ের প্রথম পত্রের অধ্যায় 10 থেকে, অর্থাৎ প্লান্ট রিপ্রোডাকশনের অন্তর্ভুক্ত লেসন 5। মূলত যৌন প্রজনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশনটা আমি পড়াচ্ছি। সেটা বেশ লেন্দি একটা টপিক। ছোট্ট ছোট্ট আকার মানে সেগমেন্ট ওয়াইজ আমি এটাকে লেসন হিসেবে দেখিয়ে তোমাদের ক্লাসগুলো পরিচালনা করছি। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর ধারাবাহিকতায় আজকে প্ল্যান্ট রিপ্রোডাকশন থেকে লেসন 5 হিসেবে তোমাদের জন্য কি থাকছে, ফার্টিলাইজেশন বা নিষেক্রিয়া। অত্যন্ত চমৎকার একটা টপিক, তোমরা লক্ষ্য করবে এবং বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। নিষেক্রিয়া দেখো, অপেক্ষাকৃত বড় ও নিশ্চল স্ত্রী গ্যামিটের সাথে ছোট ও সচল পুংগ্যামিটের যৌন মিলনকে ফার্টিলাইজেশন তথা নিষেক্রিয়া বা নিষেক কিংবা গর্ভাধান বলে। পাশে একটা ফিগার দিয়েছি, সেটার ব্যাখ্যা আমি পড়ে আসছি। নিষিক্তকরণ প্রক্রিয়াটিকে নিম্নলিখিত উপায়ে উপস্থাপন করা যায়। নাম্বার 1, গর্ভমুণ্ডে পরাগরেণুর অঙ্কুরোদ্গম। একটু লক্ষ্য করবে, এটি হলো গর্ভমুণ্ড। এই যেখানে পরাগরেণু যখন পতিত হয়, সেটাকে তো আমরা অবশ্যই পলিনেশন বা পরাগায়ন বলে থাকি, তোমরা বিষয়গুলো জানো। পরাগরেণু যখন গর্ভমুণ্ডে পতিত হবে তখন সেখানে পরাগরেণুর অঙ্কুরোদ্গম ঘটবে। নাম্বার 2 তে দেখো পরাগনালিকা, এই যে হচ্ছে পরাগনালিকা, এই যে হচ্ছে পরাগনালিকা। গর্ভাশয়মুখী যাত্রা ও শুক্রাণু সৃষ্টি, এই স্ট্রাকচারটা হচ্ছে গর্ভাশয়, এই স্ট্রাকচারটা হচ্ছে গর্ভাশয়। এই পরাগনালিকা দেখো, পরাগরেণু এখানে পতিত হওয়ার পর পরাগনালিকার এই যে অঙ্কুরোদ্গম ঘটলো এবং এটা ক্রমান্বয়ে গর্ভদণ্ড, এটিকে বলা হয় গর্ভদণ্ড। সেই গর্ভদণ্ডের ভেতর দিয়ে এই যে দেখো, এই টোটাল এই যে স্ফীত অংশটি হচ্ছে গর্ভাশয়, গর্ভাশয়ের দিকে যেতে থাকে। এরপর শুক্রাণু সৃষ্টি, এখানে দেখবা ক্রমান্বয়ে আসার সময় এই যে স্ট্রাকচারটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস, আর এটি একটি ছিল প্রথমে, যেটাকে জেনারেটিভ বা জনন নিউক্লিয়াস বলা হয়, সেটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুটি পুংগ্যামিট সৃষ্টি করে। এটা তো লাইকওয়াইজ, এটা তো হয়েছে সেরকম। এরপর দেখো শুক্রাণু সৃষ্টি হলো, পরাগনালিকার ভ্রূণতলিতে প্রবেশ ও শুক্রাণু নিক্ষিপ্তকরণ। এই যে দেখো, ডিম্বকের গঠন পড়িয়েছিলাম এবং সেখানে স্টিগ্যামিটোফাইটের বিকাশও তোমাদেরকে পড়িয়েছিলাম। এই যে স্টিগ্যামিটোফাইট, তার অভ্যন্তরে, এটাকেই আরেকটা নাম এমব্রায়োসেল বা ভ্রূণথলি। এই পরাগনালিকা সেখানে প্রবেশ করার পর দুটি শুক্রাণু সেখানে ছেড়ে দেয়। একটি শুক্রাণু সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়, অপর একটি শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয়। এরপরে আসো ভ্রূণথলিতে ডিম্বাণু ও শুক্রাণু মিলন। যাক, সেটা স্টেপ বাই স্টেপ আমি পড়াচ্ছি। নাম্বার 1-এ আসো, কিভাবে ফার্টিলাইজেশন তথা নিষেক প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে। তোমরা আমার কথাগুলো লক্ষ্য করবে মনোযোগ সহকারে। বিশেষ করে যারা দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থী, যারা ইন্টারমিডিয়েট এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের সিলেবাসটা বেশ কনসাইজ করে দিয়েছে, অত্যন্ত একেবারে সংক্ষিপ্ত একটি সিলেবাস, এবং এই অধ্যায়টিও আছে। তো এই অধ্যায় থেকে তোমরা 1 থেকে 2টা প্রশ্ন পাবে, একটি প্রশ্ন তো পাবেই কনফার্ম। এবং এই অধ্যায়ের প্রশ্নের অ্যান্সার করা বেশ সহজ, বাট নাম্বার কিন্তু কমবে না। নাম্বার পাবে, তবে মনে রাখাও সহজ হবে, অ্যান্সার করাও সহজ হবে। নাম্বার 1 দেখো, গর্ভমুণ্ডে পরাগরেণুর অঙ্কুরোদ্গম। কি বলছে দেখো, প্রথমে পরাগরেণু সব প্রজাতি শনাক্ত করে। এই যে মনে করো, ফুল তো প্রকৃতিতেই ফোটে, বিভিন্ন বাহকের মাধ্যমে বিভিন্ন ধরনের গাছের পরাগরেণু ভিন্ন ভিন্ন ধরনের উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে পতিত হতে পারে, কিন্তু সব প্রজাতি শনাক্তকরণ, সব প্রজাতির না হলে সেখানে পরাগ নালিকার অঙ্কুরোদ্গম হবে না। তুমি জানো পরাগায়ন হলো এই যে গর্ভমুণ্ড, এই স্ট্রাকচারটা হচ্ছে কি, স্ত্রীস্তবক গাইনিশিয়াম। এই পরাগরেণুটা উৎপন্ন হয় কোথায়, পুংস্তবকে, পুরুষ ফুলে। এক লিঙ্গ হলে পুরুষ ফুল, উভলিঙ্গ হলে ওই যে একই ফুলে যখন পুংস্তবক স্ত্রীস্তবক থাকে, সোজা কথা, মানে এটা পুংস্তবকে হবে, পুংকেশরে হবে। সেই পরাগরেণু কোনো না কোনো বাহকের সহযোগিতায় গর্ভমুণ্ডে যখন পতিত হয়, তখন সেটিকে বলা হয় পরাগায়ন বা পলিনেশন। এই পলিনেশন যখন হবে, তখন ওই পরাগরেণুটা একই প্রজাতির কিনা সব প্রজাতি শনাক্ত করে। সব প্রজাতির হলেই পরাগনালিকার অঙ্কুরোদ্গম সংঘটিত হয় বা ঘটে থাকে।
গর্ভমুণ্ডের বিশেষ প্রোটিন এবং পরাগরেণুর বিশেষ প্রোটিন পারস্পরিক বিক্রিয়ায় সব প্রজাতি শনাক্ত করে। গর্ভমুণ্ডের প্রোটিন, পরাগরেণুর প্রোটিন, এরা মানে মিথস্ক্রিয়ার মাধ্যমে এরা প্রজাতিকে স্পেসিফাই করে, আইডেন্টিফাই করে, শনাক্তকরণ করে। সব প্রজাতি শনাক্তকরণের পর পরাগরেণু সেখান থেকে তরল পদার্থ শোষণ করে আকারে বড় হয় এবং অঙ্কুরিত হয়। এই যে আকারে বড় হলো এবং এই যে অঙ্কুরিত হয়ে জার্মিনেশন, এই যে পরাগনালিকা সৃষ্টি হয়। অর্থাৎ পরাগরেণুর পাতলা অভ্যন্তর প্রাচীর প্রসারিত হয়ে রেণুরন্ধ্র পথে নলাকারে বের হয়ে আসে, যাকে পরাগনালিকা বলে। সাধারণত সব প্রজাতি ছাড়া পরাগরেণু অঙ্কুরিত হয় না। এখানে বিশেষ কথা বলার দরকার নাই, এগুলো নবম দশম শ্রেণীতেও আছে। পরাগরেণু পতিত হলো, সব প্রজাতি শনাক্ত করা হলো, এরপরে রেণু যে পরাগরেণুটা বড় হবে এবং এই ভেতরের যে প্রাচীরটা ছিল, দুটো ত্বক, একটা এক্সাইন, একটা ইনথাইন, ভেতরেরটা, বাইরের স্তরে বা ত্বকে ছিল জাম্পোর বা রেণুরন্ধ্র, ছিদ্রপথ আর কি, ইপারচার, জার্মিনাল অ্যাপারচার বা জাম্পোর। সেই পোর পথে ভেতরের ত্বকটা এই যে দেখো টিউবের আকারে বাইরে বেরিয়ে আসে, এটাই হলো বেসিক্যালি পরাগনালিকার অঙ্কুর উদ্গম। 2 নম্বর এরপর স্লাইডে দেখো পরাগনালিকার গর্ভাশয়মুখী যাত্রা ও শুক্রাণু সৃষ্টি। এই যে অঙ্কুরিত হলো, এটা একটা টার্গেট আছে, এটা গর্ভাশয়ের দিকে যেতে থাকবে। কারণ কি? গর্ভাশয়ে আছে ডিম্বক, ডিম্বকের অভ্যন্তরে আছে স্টিগমেটোফাইট বা এমব্রায়ো স্যাক, তার অভ্যন্তরে আছে ডিম্বাণু। মূল কথা হলো ডিম্বাণুর সাথে শুক্রাণু মিলনের মাধ্যমে সেক্সুয়াল বা যৌন যে রিপ্রোডাকশন বা প্রজনন, সেই প্রক্রিয়াটি সম্পন্ন করা। এই পরাগনালিকাটি ধীরে 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 গর্ভাশয়ের দিকে আসতে থাকে। দেখো অনেকগুলো পরাগরেণু পতিত হয়, অঙ্কুরিত হয়, কিন্তু মিলিত হবে একটি। এই যে এই পথে যেটি আসছে, তার তো মিলিত হওয়ার কোনো সুযোগই নাই, কারণ ডিম্বক্রন্থ হচ্ছে এই দিকে। যাই হোক, একটি যেভাবে আসুক না কেন, যে পথে বিভিন্ন পথে আসতে পারে, একটি মাত্র পরাগনালিকা ভ্রূণথলি কিংবা স্টিগমেটোফাইটের অভ্যন্তরে প্রবেশ করবে, যেটি কিনা ডিম্বকের ভিতরে। এই স্ট্রাকচারটা হলো গর্ভাশয়, আর এই স্ট্রাকচারটা হলো ডিম্বক, তার ভেতর এই স্ট্রাকচারটা হলো স্টিগমেটোফাইট বা এমব্রায়ো স্যাক। যেটা পরাগনালিকাটি ক্রমশ বৃদ্ধি পেয়ে গর্ভমুণ্ড হতে গর্ভধারণের ভেতর দিয়ে গর্ভাশয় পর্যন্ত পৌঁছায় এবং গর্ভাশয়ের স্তরভেদ করে ডিম্বক পর্যন্ত পৌঁছায়। পরাগনালিকা কর্তৃক নিঃসৃত সেলুলেজ, অ্যাক্টিনেজ ইত্যাদি এনজাইম গর্ভমুণ্ডের ভেতরের কোষ বিগলন করে অগ্রসরমান পরাগনালিকার গমন পথ সৃষ্টি করে। অর্থাৎ এই পরাগনালিকারা যখন এদিকে যেতে থাকে গর্ভাশয়ের দিকে, তখন এই পরাগনালিকা থেকে কিছু এনজাইম নিঃসৃত হয়, সেলুলেজ, পেকটিনেজ জাতীয় এনজাইম। সেই এনজাইমগুলো এই গর্ভধারণের কোষগুলোকে বিগলিত করে পরাগনালিকার অগ্রসরমান পথটাকে স্মুথ করে মসৃণ করে। ইতোমধ্যে পরাগনালিকার ভেতরে অবস্থিত জনন নিউক্লিয়াসটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে দুটি শুক্রাণু তথা পুংগেমিট সৃষ্টি করে। এগুলো এখানে বলার দরকার না, এগুলি পুংগেমিটোফাইটের বিকাশ যখন পড়িয়েছি তখন পড়েছিলাম কিভাবে পুংগেমিটের সৃষ্টি হচ্ছে। স্টিগমেটোফাইটের বিকাশ যখন পড়িয়েছি তখন বলেছিলাম কিভাবে ডিম্বাণু সৃষ্টি হচ্ছে। সুতরাং এগুলো এখানে আর বলার প্রয়োজন আমি বোধ করছি না। যাই হোক, দুটো শুক্রাণু এর মধ্যে থাকবে পরাগনালিকার অভ্যন্তরে। তারপর কি বলছে দেখো, অধিকাংশ উদ্ভিদে পরাগনালিকা ডিম্বক রন্ধ্র পথে ডিম্বকে প্রবেশ করে। এটি হলো ডিম্বক রন্ধ্র, এই পথেই প্রবেশ করে। এটিকে বলা হয় পোরোগেমি। পোর মানে ছিদ্র, ছিদ্র থেকে পোরোগেমি। ব্যতিক্রমও আছে, কিছু কিছু উদ্ভিদে পরাগনালিকা ডিম্বক মূল দিয়ে ডিম্বকে প্রবেশ করে, একে চালাজোগেমি বলে। ডিম্বক মূল, এই যে ডিম্বক মূলটা হচ্ছে, এই অংশটা হচ্ছে ডিম্বক মূল, এদিকেও প্রবেশ করতে পারে, ব্যতিক্রম, তাকে বলা হয় চালাজোগেমি। কোন কোন উদ্ভিদে পরাগনালিকা ডিম্বক ত্বক ভেদ করে ডিম্বকে প্রবেশ করে, কোনো দিকে ত্বক এদিক দিয়ে বা এদিক দিয়ে ভেদ করে প্রবেশ করতে পারে, একে বলা হয় মেসোগ্যামি। সাধারণত একটি মাত্র নালিকায় ডিম্বকে প্রবেশ করে। অধিকাংশ উদ্ভিদের ক্ষেত্রে পোরোগেমি প্রক্রিয়া সংঘটিত হয়, অর্থাৎ পরাগনালিকাটা এই ডিম্বক রন্ধ্রপথেই প্রবেশ করে। কোথায়? এমব্রায়ো স্যাক বা ভ্রূণথলির অভ্যন্তরে বা স্টিগমেটোফাইটের অভ্যন্তরে। ব্যতিক্রম আছে, ডিম্বক মূল দিয়েও প্রবেশ করতে পারে, ডিম্বক ত্বক দিয়েও প্রবেশ করতে পারে। ডিম্বক ত্বক দিয়ে প্রবেশ করলে সেটাকে বলা হয় মেসোগ্যামি, ডিম্বক মূল দিয়ে প্রবেশ করলে সেটাকে বলা হয় চালাজোগ্যামি। এগুলো বইটা একটু রিডিং করো এবং সেখানে কিছু উদাহরণ আছে, সেগুলো দেখে নিয়ে সেগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। পরাগনালিকার ভ্রূণথলিতে প্রবেশ ও শুক্রাণু নিক্ষিপ্তকরণ, খেয়াল করো, এই যে প্রবেশ করলো পরাগনালিকা প্রথমে গর্ভাশয়ের স্তর ভেদ করে
ডিম্বকে প্রবেশ করে। ইতিমধ্যে ডিম্বকে অবস্থিত স্ত্রী রেণু হতে ডিম্বাণু সৃষ্টি হয়। এই যে স্ত্রী রেণু হতে ডিম্বাণু, স্ত্রী রেণু নয়, এটি ডিম্বাণু। ডিম হয়ে গেল, ডিম আর কি, এগ, ওভাম, স্ফিয়ার, ডিম্বাণু, ডিম। ডিম্বাণু ভ্রূণথলিতে অবস্থান করে। পরাগ নালিকাও শেষ পর্যন্ত ভ্রূণথলিতে প্রবেশ করে। মনে করা হয় কিছু বিশেষ রাসায়নিক পদার্থ পরাগনালীর গতিপথ নিয়ন্ত্রণ করে। ভ্রূণথলিতে প্রবেশ করে এটি সাহায্যকারী কোষের উপর দিয়ে ডিম্বাণুর নিকট পৌঁছে। এই যে এটি ডিম, এটি একটি সাহায্যকারী কোষ, এইখানে আর একটা সাহায্যকারী কোষ ছিল, এইটার উপর দিয়ে পরাগনালিকাটা ভ্রূণথলিতে যায়। পরে পরাগনালিকার অগ্রভাগ প্রসারিত হয়ে ফেটে যায়, এই যে ফেটে গেছে, এবং শুক্রাণু তথা পুংগেমিট ভ্রূণথলিতে নিক্ষিপ্ত হয়। এই শুক্রাণুটা ভ্রূণথলির অভ্যন্তরে ছেড়ে দেয়। এই সময় পরাগনালিকার চাপে অনেক সময় একটি সাহায্যকারী কোষ ধ্বংস হয়ে যায়। সাহায্যকারী কোষ একটা দেখাচ্ছে, আরেকটা দেখাচ্ছে না। এটি যখন যায় তখন তার চাপে আরেকটি সাহায্যকারী কোষ বিনষ্ট হয়ে যায়। ভ্রূণথলিতে ডিম্বাণু ও শুক্রাণুর মিলন। পরাগ নালিকা হতে ভ্রূণথলিতে নিক্ষিপ্ত দুটি পুংগেমিটের মধ্যে একটি ডিম্বাণুর সাথে মিলিত ও একীভূত হয়ে যায়, অর্থাৎ নিষেক্রিয়া সম্পন্ন করে। এই যে পুংগেমিট, এই যে দেখো পুংগেমিট, এই যে ডিম্বাণু তার সাথে মিলিত হয়। ডিম্বাণু ও পুংগেমিটের মিলন, তার মানে কি শুক্রাণুর মিলন। এটি বেসিক্যালি নিষেক, এবং এই ধরনের নিষেককে সিনগ্যামি বলে। এই নিষেক, এটাই নিষেক। প্রকৃতপক্ষে ডিম্বাণুর সাথে শুক্রাণুর মিলনই হলো নিষেক্রিয়া। অপর পুংগ্যামিটটি যেহেতু দুটি গ্যামিট নিক্ষিপ্ত করে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত ও একীভূত হয়। এই যে এইখানে এই দুটো সেকেন্ডারি নিউক্লিয়াস, এই মেরু থেকে একটা আসছিল, এই মেরু থেকে একটা গিয়েছিল, এটি শুক্রাণু। এদের সাথে যে সেকেন্ডারি নিউক্লিয়াস ও পুংগ্যামিটের মিলন, এই ধরনের কোন মিলন যখন ভ্রূণথলির অভ্যন্তর সংঘটিত হয় তখন সেই মিলনটাকে বলা হয় ত্রিমিলন বা ট্রিপল ফিউশন। পরীক্ষিত প্রশ্ন হয়, হবেই, ত্রিমিলন কি বলবা? ভ্রূণথলির অভ্যন্তরে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে শুক্রাণুর মিলনকে বলা হয় ত্রিমিলন, কারণ এখানে তিনটি কোষ, তিনটি নিউক্লিয়াস, এই জন্য এটা ত্রিমিলন। যাই হোক, এই প্রকার মিলনকে বলা হয় ত্রিমিলন বা ট্রিপল ফিউশন। আচ্ছা, পরের স্লাইডে কি আছে আমরা দেখি। দ্বিনিষেক ক্রিয়া বা দ্বিনিষেক, মোটামুটিও আমরা এইখানে যেটুকু পড়েছি, এই যে ডিম্বাণুর সাথে যখন শুক্রাণু মিলন হয় তখন নিষেক প্রক্রিয়া শেষ, এতটুকুই। তোমাকে যদি নিষেক প্রক্রিয়া বর্ণনা করতে বলে এতটুকুই বলবে। এই ফিগারটা তোমাদের আঁকতে পারার কথা, অসুবিধা হওয়ার কথা না। দেখো পরাগ রেণু, এটি গর্ভমুণ্ড, এটি গর্ভদণ্ড, এটি পরাগনালিকা, যে পুংগ্যামিট, দুটি পুংগ্যামিট এটার অভ্যন্তরে থাকে। নালিকা নিউক্লিয়াস, এটা নালিকা নিউক্লিয়াস, এটা গর্ভাশয়। ডিম্বক, এটা ডিম্বক, এটা এই তিনটা হচ্ছে অ্যান্টিপোডাল সেল, এই দুটো হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস, এটা একটি পুংগ্যামিট। এই মিলনকে ত্রিমিলন বলা হয়। এটা অবশ্যই পুংগ্যামিট শুক্রাণু, এটা ডিম্বাণু, মিলনকে বলা হয় নিষেক। এটা সাহায্যকারী বা সহায়ক কোষ। এখানে আরেকটা থাকার কথা, যেটাকে সিনার্জিটা আমরা বলি দুটা ইংরেজিতে, একটি নষ্ট হয়ে গেছে পরাগনালিকার চাপ, এটি একটি বোটা গৃহীত। এই মোটামুটি আবৃত বিরুদ্ধে নিষেধ ক্রিয়া। এখানে আরেকটা টপিক, আরেকটা ছোট্ট একটা টপিক পরীক্ষা আসে, দ্বিনিষেক ক্রিয়া বা দ্বিনিষেক। খেয়াল করো, একই সময়ে ডিম্বাণুর সাথে একটি পুংগ্যামিটের মিলন ও সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে অপর পুংগ্যামিটের মিলন প্রক্রিয়াকে দ্বিনিষেক ক্রিয়া বা দ্বিগর্ভাধান প্রক্রিয়া বলে। এখানে একই সময় ভ্রূণথলির অভ্যন্তরে দুটি নিষেক হচ্ছে। বেসিক্যালি নিষেক এটা ডিম্বাণুর সাথে শুক্রাণু মিলন, আবার এদিকে আরেকটা নিষেক হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে শুক্রাণু মিলন। এই মিলনটাকে বলা হয় ট্রিপল ফিউশন। এটাই হলো নিষেক বা সিনগ্যামি টাইপ নিষেক। তাহলে দুইটা নিষেক, একটা ট্রিপল ফিউশন আর একটা সিনগ্যামি টাইপ নিষেক, এককটা বলা হয় দ্বিনিষেক বা দ্বিগর্ভাধান। দ্বিনিষেক আবৃতবীজ উদ্ভিদের বিশেষ বৈশিষ্ট্য, ব্যতিক্রম আছে। নগ্নবীজ উদ্ভিদের ক্ষেত্রে এফেড্রা, এটাতে দ্বিনিষেক আবিষ্কৃত হয় 1990 সালে, এটি এক্সেপশন। এই প্রক্রিয়ায় একটি পুংগ্যামিট ডিম্বাণুর সাথে মিলিত হয় এবং অপর একটি পুংগ্যামিট সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়, ফলে ডিম্বাণু জাইগোটে পরিণত হয় এবং ডিপ্লয়েড অবস্থা প্রাপ্ত হয়। কিন্তু সেকেন্ডারি নিউক্লিয়াস ট্রিপ্লয়েড অবস্থা প্রাপ্ত হয়, এটা ট্রিপ্লয়েড। ডিমটা এখন ডিপ্লয়েড হয়ে যাবে, ডিম এখন আর ডিম থাকবে না, নিষেকের পর সেটি জাইগোট হয়ে যায় এবং তার নিউক্লিয়াসের কন্ডিশনটা কি হবে? ডিপ্লয়েড। কারণ কি, এখানেও ছিল অ্যাকসেপ্ট নিউক্লিয়াস সাবস্টেন্স, এখানে অ্যাকসেপ্ট নিউক্লিয়াস সাবস্টেন্স, দুটো মিলিত হলে ডিপ্লয়েড হয়ে গেল। এটা এন, এটা এন, 2n ডিপ্লয়েড। এখানে একটা এন, দুটো এন, তিনটে এন, ট্রিপ্লয়েড। ট্রিপ্লয়েড। কিন্তু সেকেন্ডারি নিউক্লিয়াসটি কি ট্রিপ্লয়েড অবস্থা প্রাপ্ত হয়। সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে একটি পুংগ্যামিটের মিলনকে ত্রিমিলন বলা হয়, কারণ এতে দুটি মেরু নিউক্লিয়াস ও একটি পুরুষ নিউক্লিয়াস, এই তিনটি নিউক্লিয়াসের মিলন ঘটে।
একটা এমসিকিউ। এখানে কি কি আছে? একটি পুংগেমিট আছে, দুটি মেরু নিউক্লিয়াস, একটা এই মেরু থেকে ডিম্বক মূলের দিক থেকে আর একটা ডিম্বক রন্ধ্রের দিক থেকে এখানে এসে সেকেন্ডারি নিউক্লিয়াস ফর্ম করেছিল। এই হচ্ছে দ্বিনিষেক ক্রিয়া। নিষেক দ্বিনিষেকের পার্থক্যটা পড়িয়ে শেষ করবো, খেয়াল করো। নিষেক এবং দ্বিনিষেক, স্ত্রীগেমিট তথা ডিম্বাণুর সাথে একটি পুংগেমিটের মিলনকে, যৌন মিলনের নাম নিষেক। নিষেকের সময় প্রায় একই সাথে একটি পুংগেমিট ডিম্বাণুর সাথে এবং অন্য একটি পুংগেমিট সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়, এটাকে বলা হয় দ্বিনিষেক। কোন উদ্ভিদে ঘটে? এটি অধিকাংশ উদ্ভিদে হয়ে থাকে। দ্বিনিষেক কেবল আবৃতবীজী উদ্ভিদে সংঘটিত হয়। ব্যতিক্রম ব্যক্তবীজী বা নগ্নবীজী, যেটা জিমস্পার্ম বলি, অ্যাফিডরা। এটা মনে রাখবো, এটা এমসিকিউতে আসবে। গ্যামেটের প্রয়োজনীয়তায় কেবল একটি পুংগেমিটের মিলন প্রয়োজন হয়। দ্বিনিষেকের ক্ষেত্রে দুটি পুংগেমিট লাগবে, একটি ডিম্বাণুর সাথে মিলিত হবে, অপর একটি সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হবে। তাহলে যে সকল ক্ষেত্রে দ্বিনিষেক হয় সে সকল ক্ষেত্রে দুটি পুংগেমিট লাগবে। ফলাফল শুধুই ভ্রূণের উৎপত্তি হয়, বাট এখানে ভ্রূণও তৈরি হয় এবং সেকেন্ডারি নিউক্লিয়াস থেকে স্পার্ম তথা শস্য টিস্যু উৎপন্ন হয়, যেটা ভবিষ্যৎ ভ্রূণের সঞ্চিত খাবার। আশা করি বুঝতে পেরেছো। এখানে শেষ করব। শেষ করার আগে যেটুকু বলবো, একটা হোমওয়ার্ক, চিত্র সহ নিষেক প্রক্রিয়ার বর্ণনা দাও। তো যাই হোক, আজকে পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভেরি মাচ।